নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক চলবে, তা হচ্ছে উত্তর 24 পরগনার যে ব্যারাকপুর কেন্দ্র, সেই কেন্দ্র নিয়ে। উত্তর 24 পরগনায় অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের দ্বন্দ্ব নতুন নয়। সেই দ্বন্দ্বের মাঝেই এবার সামনে আসছে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে সমস্যা। ব্যারাকপুরে প্রার্থী বাছতে নাজেহাল বিজেপি শিবির। সুযোগের সদ্ব্যবহার করে ব্যারাকপুরে জিততে পারে তৃণমূল, এমনই বলছে রাজনৈতিক সমীকরণ। দেখব একটি প্রতিবেদন। কিন্তু সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে। এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে, আর নতুন চাল আগে বাড়ে। দুটো চালকেই আমার দরকার, পুরনো কেউ দরকার, নতুন কেউ দরকার। কেউ কেউ নিজেরা কেউ কেটা হয়ে গেছেন এবং নিজেদের জন্য তারা পার্টির মুখটা মনে রাখছেন না। উত্তর 24 পরগনা জেলায় ব্যারাকপুরের সাংসদ ও জগদ্দলের বিধায়কের দ্বন্দ্ব চলছিল বেশ কিছুদিন ধরেই। সেই দ্বৈরথ এমন জায়গায় পৌঁছেছে যে খোদ তৃণমূল নেত্রীকে হস্তক্ষেপ করতে হলো। কোন্দলে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিং দীর্ঘদিন ধরেই ভাটপাড়ার বিধায়ক ছিলেন, পুরপ্রধান পদেও ছিলেন তিনি। লোকসভা ভোটের ঠিক আগে তৃণমূলে ছেড়ে বিজেপিতে গিয়ে টিকিট পেয়ে যান। পরে ফুল বদলান অর্জুন। তারপর থেকেই সোমনাথ শ্যামের সঙ্গে বারবার দ্বন্দ্বে জড়িয়েছেন অর্জুন সিং। ব্যারাকপুরে তৃণমূলের রাজনৈতিক সমীকরণ যেমনই হোক না কেন, ব্যারাকপুরের আসন নিয়ে ঘোর সমস্যায় পড়েছে বিজেপি শিবির। লোকসভায় বিজেপি প্রার্থী তালিকায় হাওয়ায় ভাসছে একাধিক নাম। উঠে আসছে মনোজ বন্দ্যোপাধ্যায়, বিমলেশ তিওয়ারি, উত্তম অধিকারী এবং ফাল্গুনী পাত্রের নাম। আগের লোকসভা ভোটের সময় ব্যারাকপুর বিজেপির সাংগঠনিক সভানেত্রীর পদে ছিলেন ফাল্গুনী পাত্র। প্রথম দিকে তার সঙ্গে ভালোই সম্পর্ক ছিল অর্জুনের, পরে সম্পর্কের অবনতি হয় তাঁদের। এমনকি ফাল্গুনীর নৈহাটির বাড়িতে অর্জুনের লোকেরা হামলা চালিয়েছেন, উঠে এসেছিল এমন অভিযোগ। সেই ফাল্গুনীর নামই এবার বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে। জয় নিয়ে আশাবাদী বিজেপি শিবিরও। তাই যাদের এখনো বদ্ধমূল ধারণা যে খুব সহজে ব্যারাকপুর জিতে যাব, সব সিট জিতে যাব পশ্চিমবঙ্গে, এটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। বিজেপি সংগঠনের উপরে লড়াই করা একটা দল। আমাদের সংগঠন যথেষ্ট শক্ত এবং আমি বিশ্বাসের সাথে আপনাদেরকে বলতে পারি আমরা 2024-এর ইলেকশন ডঙ্কার চোটে ব্যারাকপুরে জিতব, সংগঠনের জন্য জিতব এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা এই ইলেকশন জিততে চলেছি। ব্যারাকপুরে প্রার্থী নিয়ে দ্বন্দ্ব বাড়ছে বিজেপি শিবিরে। সংশ্লিষ্ট মহলের দাবি, এমতো অবস্থায় গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে তৃণমূল যদি দলনেত্রীর নির্দেশ মতো চলে, তবে ব্যারাকপুরে জোড়াফুল ফোটাতে খুব একটা বেগ পেতে হবে না তাদের। এমনটাই বলছে তৃণমূল শিবির। অর্জুন যখন বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গিয়েছিলেন, সেই সময়ে অর্জুনের সঙ্গে পা মিলিয়ে দল বদল করেছিলেন অনেক বিজেপি কর্মী সমর্থকেরা। তারা বিভিন্ন সময় ফাল্গুনীর কাছে নানা অভিযোগও আনতেন। নতুন বিজেপি সমর্থকদের চাপে একসময় ব্যারাকপুরে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল পুরনো বিজেপি। এ নিয়ে বহুবার অর্জুনের সঙ্গে কথা বলতে চেয়েও সমস্যার সমাধান করতে পারেনি বিজেপি। সেদিনের বিজেপি সাংসদ অর্জুন এবার ঘাসফুলের টিকিট পাবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে ফাল্গুনীকে প্রার্থী তালিকায় রাখা বিজেপির তরফে নতুন চমক, তা বলাই যায়। ব্যারাকপুর থেকে শুভজিৎ সিং ও জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। যেই নিয়ে আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক চলবে। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। বিজেপি পক্ষ থেকে রয়েছেন মৃত্যুঞ্জয় পাল, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। পাশাপাশি রয়েছেন তৃণমূল নেতা সুকেশ বিশ্বাস। সুকেশ, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি মৃত্যুঞ্জয়বাবু আপনার কাছে আসবো, যে বিষয়ে জানতে চাইবো যে এই যে লোকসভা নির্বাচনের একটা প্রস্তাবিত প্রার্থী তালিকা কলকাতা টিভির হাতে এসছে, তাতে দেখা যাচ্ছে ব্যারাকপুর কেন্দ্রে সেখানে প্রার্থী বাছতে গিয়ে রীতিমতো নাজেহাল পরিস্থিতি ভারতীয় জনতা পার্টির। দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টির আমরা সবাই কর্মী। আমাদের দল একটি সুশৃঙ্খল দল। এখানে আমাদের কেউ নেতা নেই। এসব প্রার্থী তালিকা যেটা আসে মিডিয়ার কাছে নানানভাবে বানানো। আমাদেরকে দল যে দায়িত্ব দেয়, যে কাজটা করতে বলে আমরা করি। যাকে বলবেন তিনি দাঁড়াবেন। এটা প্রার্থী হওয়া না হওয়া এগুলো কোনো আমাদের কাছে বড় বিষয় না। আমরা দলের সুশৃঙ্খল কর্মী। দল যদি যাকে বলবে তিনিই দাঁড়াবেন। বেশ, আমি সুকেশবাবু আপনার কাছে আসবো। এই যে ব্যারাকপুরে দেখা যাচ্ছে তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং কোর কমিটি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিং সোমনাথ শ্যামের দ্বন্দ্ব আদৌ কি মিটিয়ে আপনারা লোকসভা ভোটে ঝাঁপাতে পারবেন একত্রে? দেখুন, ব্যাপারটা হচ্ছে
ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই হচ্ছে এখন আমাদের মধ্যে। কারণ আমরা যেটা দেখে এসেছি যে 2019 সাল থেকে যে অত্যাচার, যে আক্রমণ, যে লুটপাট শানিত হয়েছে ব্যারাকপুর বিস্তীর্ণ অঞ্চলে জুড়ে, সেই দেখে আমরা আতঙ্কে আছে, অনেক কর্মীরাই আছে, অনেক নেতারাও আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে মানে দই দেখলে ভয় পাচ্ছে, এটা চীনের মতো হবে কিনা। তার জন্য অনেকেই ভাবছে কে ভালো প্রার্থী দিলে নিশ্চয় ভালো হবে। কারণ আমরা ব্যারাকপুরে যা রাজনীতি করে এসেছি, এখানে আহ, বিকাশ বসু মার্ডার হওয়ার পরে বা চলে যাবার বা মারা যাবার পরে বা হত্যা হওয়ার পরে দ্বিতীয় কোনো ওরকম রাজনৈতিক ব্যক্তিত্ব আর ব্যারাকপুরে উঠে আসেনি। সেই জায়গায় দাঁড়িয়ে একছত্র অধিপতিভাবে অর্জুন সিং এখানে রাজত্ব কায়েম করেছে এবং রাজত্ব কায়েম করার ফলে প্রত্যেকটা পৌরসভা, বিশেষ করে ভাটপাড়া পৌরসভার উনার অনুগামীদের বেশি করে টিকিট দেওয়া হয়েছে, উনার অনুগামীদের বেশি করে কাজ দেওয়া হয়েছে। এটা আমরা দেখেছি, যার জন্য অনেক কিছু ন্যায় অন্যায় আমাদেরকে সহ্য করতে হয়েছে। এবং আমরা 2014 সালে দেখেছি, যখন লোকসভা নির্বাচন হলো, তখন এই ব্যারাকপুর জুড়ে 7টা লোকসভার মধ্যে প্রত্যেক লোকসভায় 10,000, 20,000, 30,000, 74,000, 50,000 করে ভোট আমরা ধীরেশ ত্রিবেদীর পক্ষে মার্জিন রেখেছি। কিন্তু ভাটপাড়া বিধানসভায় আমরা হেরেছি 2,515 ভোটে 2014 সালে। হ্যাঁ। এটা আমাদের মনে খাটকা দেয়, যিনি একজন বাহুবলী নেতা এবং সেখানে রমেশ হান্ডা 2014 সালে কি করে জিতলো, নিশ্চয়ই কোনো সেট আপ, কোনো গটাপ নেই তো। এটা অনেক কর্মীরাই ভাবেন। শুধু তাই নয়, সুকেশবাবু, এই আমরা এই যখন এই 2019 সালেও বিধানসভার 2019 সালে লোকসভা নির্বাচন, তারপরে যে বিধানসভা নির্বাচন হলো, তাতেও দেখা যাচ্ছে যে ভাটপাড়া কেন্দ্রে কিন্তু আপনারা হেরেছেন। সেক্ষেত্রে এই ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হয়েছেন অর্জুন সিং এরই ছেলে, বিধায়ক হয়েছিলেন। ফলত এই কেন্দ্রে আপনারা এর আগেও হেরেছেন, 2021-এও হেরেছেন, একমাত্র এই কেন্দ্রেই। ফলত এটা কি কোথাও গলার কাটার মতো বিচ্ছে? গালার দেখুন, ভাটপাড়া যারা এখন বর্তমান নেতারা আছেন, যারা কয়েকজন আছেন, যারা সকলে এখন কয়েকজন অর্জুন সিংয়ের অনুগামী আছেন, এবং এখানে ভাটপাড়াটা হচ্ছে ভোটটা ঠিক হয় অনেক সময় আছে, যেহেতু তারা সব ম্যাক্সিমাম পশ্চিমবঙ্গের বাইরের লোক, সেই জায়গায় দাঁড়িয়ে তারা জাতপাতের নিরিখে ভোট করে, আবার টাকার বিনিময়েও ভোট হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে ভাটপাড়া মানে বিভিন্ন সিন্ডিকেট বলুন, বিভিন্ন কন্ট্রাক্টর প্রমোটাররা বলুন, সকলে যখন অর্জুন সিংয়ের কথা অনুসারে চলে, তখন অর্থাৎ তারা অর্জুন সিং যেদিকে একটা ভোটটা ফ্যাক্টর, এটা ফেরাতে আপনিও বলে, মনে করছেন। সেদিকে ভোটটা আমি ফেরায়। মৃত্যুঞ্জয় আপনার কাছে আসবো। মৃত্যুঞ্জয়, আপনি কি মনে করেন না, অর্জুন সিং এই লোকসভা হ্যাঁ, নির্বাচনে বলুন। কি একটা ফ্যাক্টর হতে চলেছে? এবং সেক্ষেত্রে অর্জুন সিং এখন শাসক দলে, কারণ আমরা যদি একটু দেখি ভোট চিত্রের দিকে যদি নজর রাখা যায়, 2019 সালে বিজেপি ভোট পেয়েছিল 42.82%, তৃণমূল 41.48%। 2014-তে বিজেপি পেয়েছিল মাত্র 21%, 21.92%, প্রায় 22% মতন। ফলত সেক্ষেত্রে অর্জুন সিংয়ের এই দলবদল কোথাও গিয়ে কি ফ্যাক্টর হয়ে গিয়েছিল বিজেপিতে যোগদান করাতে? এবং অর্জুন সিং এই লোকসভা কেন্দ্রে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে আপনাদের জন্য? আমাদের কাছে অর্জুন সিং কোনো বিষয়ই না। তার কারণ আমরা দলগতভাবে লড়াই করি, বিজেপি নিজের ব্র্যান্ডে লড়াই করে। বহু নেতা এসেছেন গেছেন, সবাই বিজেপিকে দেখে ভোট দেয়, নরেন্দ্র মোদীজিকে দেখে ভোট দেয়, আমাদের আদর্শ দেখে ভোট দেয়। ওই কারণে হ্যাঁ, কোনো ব্যক্তি বিশেষে আমাদের কাছে 2014-তেই তেমন তো মূল্য নরেন্দ্র নেই। মোদী এসছেন আমাদের ক্ষমতায়। সাংগঠনিক সেই অবস্থা খুব ভালো। 2014-তে বিজেপির রমেশ হান্ডা পেয়েছিলেন 21.92% ভোট। আর 2021-এ যেখানে 2019-এ যখন অর্জুন সিং বিজেপিতে যোগদান করলেন, তখনই শতাংশটা বেড়ে গেল, একদম এক লাফে প্রায় ডাবল হয়ে গেল। ফলত কোথাও কি এড়াতে পারবেন অর্জুন সিং এর দল বদল করাটা, চলে যাওয়াটা তৃণমূল কংগ্রেসে? সমস্যা না, চলছে তো আপনাদের? দেখুন, অর্জুন সিং শুধু জেতেননি, না না না, 2019-এ আমরা 18টা সিট পাই। তার আগে আমাদের পশ্চিমবঙ্গে কটা লোকসভার আসন ছিল? ফলে নরেন্দ্র মোদীজির ছবিতে, নরেন্দ্র মোদীজির যে উন্নয়নমূলক কাজ, তার উপর ভিত্তি করে ভোট হয়েছে। এবং শুধু অর্জুন সিং কেন, আমাদের আরো 17 জন এমপি যেতে, এমন এমন জায়গায় আমরা জিতেছি যেখানে বিজেপির এর আগে জেতার মতো আমি পরিস্থিতি এই ছিল না। কেন্দ্রটা নিয়ে এখন আলোচনা বিজেপিকে করছি। থেকে ভোট দিয়েছে। হুম। 18 জনের মধ্যে অর্জুন সিং একজন, শুনুন, 18 জনের মধ্যে অর্জুন সিং একজন। তাহলে অর্জুন সিং আলাদা কিছু না আমাদের প্রার্থী কাছে। বাছতে এতটা সমস্যা হচ্ছে কেন? কেন বিজেপি অন্য কোনো প্রার্থীকে বেছে নিতে পারছে না? যে আবার প্রস্তাবিত বললাম- প্রার্থী তালিকা আমাদের হাতে রয়েছে, তাতে তো একাধিক নাম, না, না, বিমলেশ তিওয়ারি, উত্তম অধিকারী, ফাল্গুনী পাত্র, মনোজ বন্দ্যোপাধ্যায়, কেন একাধিক নাম উঠে আসছে?
মানে এই প্রার্থী তালিকা বিজেপি কি প্রেস বিজ্ঞপ্তিতে দিয়েছে? কোন অথেন্টিক ব্যক্তি বলেছে? আপনারা প্রার্থী তালিকা কোথা থেকে নয় তো, কি এসে প্রস্তাবিত জোগাড় প্রার্থী করেছে তালিকা এটা তো নিয়ে বলছি। বিজেপি ভাবে না। আমরা তো বলছি আমরা প্রস্তাবিত আগেও প্রার্থী বলেছি, তালিকা। শুনুন, আগেও বলেছি দাদা, আগেও বলেছি বিজেপি অনুশাসিত দল। আমরা এরাই যে সবাই প্রার্থী কর্মী। হবে, এদের মধ্যে পার্টি কেউ আমাদের একজন যে প্রার্থী হবে কাজটাকে এটা তো আমরা করি। বলছি না, কিন্তু এটা তো প্রস্তাবিত প্রার্থী তালিকা। আপনার দলের রাজ্য নেতৃত্ব, তারা কেন্দ্রীয় নেতৃত্ব হতে পারে, আরো সবারই ইচ্ছা থাকতে পারে। ফলে তো একটা প্রার্থী বাছাই করতে গিয়ে একটা হতে সমস্যার পারে মধ্যে এরকম পড়ছেন আরো আপনারা। 10টা নামও জুটতে পারে, হতে পারে, কোনো সমস্যা নেই। সমস্যা রয়েছে কোনো একটা। সমস্যা অর্জুন নেই, সিং এর মধ্যে বিজেপি ছেড়ে চলে রাজ্যের যাওয়াতে একটা সেন্ট্রাল সমস্যায় রয়েছে। নেতৃত্ব না, খুব বেশি আমরা কোনো সমস্যা নেই। আমাদের সংগঠন আমাদের কাছে, আমরা আমাদের সংগঠন নিয়ে পূর্ণ শক্তিতে নামবো। সুকেশ বাবু, এই যে বিজেপি যে চোরের প্রস্তাবিত সরকারকে প্রার্থী উৎখাত করে তালিকা, ফেলে দেবো, তাতে আমাদের একাধিক নিশ্চিত। নাম উঠে আসছে, এই বিষয়টাকে তৃণমূল কংগ্রেস কিভাবে ইনক্যাশ করবে? তৃণমূলও এইখানে একটা সমস্যায় জর্জরিত রয়েছে। বিজেপির প্রার্থী কোথায় এখানে? বিজেপির প্রার্থী কোথায়? তৃণমূলের দলবন্ধুরা গিয়ে বিজেপির প্রার্থী হয়, এবং পশ্চিমবঙ্গে অনেক জায়গায় হয়েছে, ব্যতিক্রম হয়নি আমাদের ব্যারাকপুরও, এবং আগামী দিনে সেটাও হতে পারে কিনা আমাদের কাছে একটা সন্দেহের বাতাবরণ আছে। এবং সেদিকে দেখা যায় বিজেপির প্রার্থী কোথায়? ফাল্গুনী পাত্র, যিনি দাঁড়ার বিধানসভায় প্রার্থীর কাছে হেরে ভূত হন, এবং তিনি কি করে ভাববেন বা আপনারা প্রার্থী থেকে করলেন ব্যারাকপুর লোকসভায়? কারণ ব্যারাকপুরে বিজেপির সংগঠন বলতে তো কিছু নেই। তারা যে ব্যারাকপুরে কত বুথ আছে লোকসভা ভিত্তিতে, বিধানসভা ভিত্তিতে, সেটা জানে না। প্রত্যেকটা বুথে একটা এজেন্ট, বিজেপির কোনো সংগঠন নেই ব্যারাকপুরে, তৃণমূলের এই অভিযোগ। এই প্রশ্নের উত্তর নেব আমি মৃত্যুঞ্জয় বাবু, আপনার কাছ থেকে উত্তর নেব। তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। একটা বিরতি নিয়ে ফিরে আসবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি মৃত্যুঞ্জয় বাবু আপনার কাছে আসবো এবং যেটা জানতে চাইবো, যে কথা সুকেশবাবু বলছিলেন যে ব্যারাকপুর চত্বরে বিজেপির সংগঠন কোথায়, এবং যদি আমরা দেখি লোকসভা ধরে বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে একমাত্র এই ভাটপাড়া বিধানসভা কেন্দ্রেই আপনাদের বিধায়ক রয়েছেন, তাও অর্জুন সিং এর ছেলে পবন সিং। ফলে তো সংগঠনের যে অবস্থা, সেটা তো মোটামুটি অন্তত এই ফলাফল থেকে বোঝা যাচ্ছে। হ্যাঁ, হতেই পারে যে লোকসভা ভোটে অন্যরকম বিষয় ঘটলো, কিন্তু তৃণমূলের অভিযোগ যে আপনাদের কোনো সংগঠন নেই। আমাদের কি সংগঠন আছে না আছে সেটা কি আমরা মিডিয়ার সামনে বসে প্রচার করব? আমাদের যা সংগঠন আছে সেটা আমাদের নিজস্ব বিষয় আছে। 24-এর লোকসভার ভোটে বুঝতে পারবেন ব্যারাকপুর যখন বিজেপি জিতবে তখন সংগঠন আছে কিনা। 19 সালেও মমতা ব্যানার্জি বলেছিলেন বিজেপি কিছুই পাবে না, আমরা 19টা পেয়েছি। এবার আমাদের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলে দিয়ে গেছেন 35টা পাবো, আমরা 35টাই পাবো। এবং ওই আপনার তৃণমূল 7-8টার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। ব্যারাকপুরে যখন আমরা গেরুয়া আবির খেলবো তখন তৃণমূল বুঝতে পারবে যে আমাদের সংগঠন কি আছে না আছে। কিন্তু এটা তো ঠিক মৃত্যুঞ্জয়বাবু, যে সংগঠন তো আর এটা তো প্রচার করার বিষয় না। সোনার তৈরি ডিম নয় যে ওয়ান ফাইন মর্নিং উঠলেন আর একটা সংগঠন তৈরি হয়ে গেল। ধারাবাহিকভাবে আপনাদের যে ভোটের পার্সেন্টেজ দেখা যাচ্ছে, তাতে তো 2014-তে আমি অর্জুন সিং ছাড়া সেখানে প্রায় 22% ভোট ছিল, ভোট পেয়েছিলেন। এবং এই 2014-তে তারপরে দেখা গেল 2019-এ সেখানে বাম কংগ্রেসের একটা ভোটের পার্সেন্টেজ আপনাদের দিকে গেল, প্লাস অর্জুন সিং একটা ফ্যাক্টর হলো। এই জায়গায় দাঁড়িয়ে আপনি এতটা নিশ্চিত কি করে হতে পারছেন? সংগঠন তো দেখা যাচ্ছে না, তৃণমূলও বলছে। কারণ লোকসভার ভোট জাতীয়তাবাদের ওপর হয়, লোকসভার ভোট রাষ্ট্র নির্মাণের ওপর হয়, লোকসভার ভোট আদর্শের ওপর হয়। চোরদের লোকে আর ভোট দেবে না। আজকে ব্যারাকপুরে বন্ধ কারখানার থেকে লোহা চুরি হয়ে যাচ্ছে, বন্ধ কারখানা থেকে মেশিন চুরি হয়ে যাচ্ছে, প্রমোটারি রাজ চলছে, একজনকে খুন করছে, এরকম লোককে আর লোক ভোট দেবে না। বিজেপির শক্তি জনগণ। কি বলবেন? অর্থাৎ একাধিক দুর্নীতির অভিযোগ করছেন, সেই কারণে মানুষ আপনাদের আর ভোট দেবেন না। সুকেশ বাবু, আরে ব্যাপারটা হচ্ছে আমাদের একটাই পোস্ট, মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? উনার সাদা শাড়ি থেকে কালি ছেটান, তারপরে তো ভোটে জিতবেন। কে কি চুরি করছে, কে কি করছে, তার জন্য আইন আছে, আইন অনুসারে তো তার বিচার হবে, এবং সেই বিচারে কারা কারা দোষী হয় তা জেল হোক, এটা তো আমরা চাই। কারণ রাজনীতিটা সবসময় হচ্ছে সাদা এবং কালো। আমরা তো সাদার দিকেই রাজনীতি করি, আমরা মমতার সৈনিক। আর বিজেপি তো দেশটাকে বিক্রি করে দিল, এবং যিনি বলছেন উনি জানেন ওনার মাথার উপরে কত ঋণ আছে। এখন IMF এর রিপোর্টটা দেখেন। 2019-এ তো আপনারা হেরেছিলেন, বিজেপির কাছে পরাস্ত হয়েছিলেন। সুকেশ বাবু, 2019-এ তো বিজেপির কাছে পরাস্ত হয়েছিলেন আপনারা।
সেটা তো বললাম, কিছু অনুগামী অর্জুন সিং এর কাছে এখানে ছিল 2019-এ একটা পুলওয়ামা কাণ্ড, তারপরে পাকিস্তানের একটা বোম্বিং এয়ার স্ট্রাইক, এগুলি একটা কাজ দিয়েছিল। মানুষ তো এখন বুঝতে পারছে যে ওদের কাছে কোনো এজেন্ডা নেই, এখন ও সব বিক্রি করছে। এখন ভারতবর্ষ পুরো বেকারত্ব কোথায় চলে গেছে, রেল, যে কোনো কেন্দ্রীয় সংস্থাগুলো কোথায় অ্যাপয়েন্টমেন্ট, কারণ আমরা এখন অর্থাৎ লোনে মৃত্যুঞ্জয় বাবু, ঋণী চলছে সুকেশ বাবু ভারতবর্ষ। কিন্তু পাল্টা আপনাদের বিরুদ্ধে কংগ্রেসের একাধিক পিরিয়ডে অভিযোগ 5 করছেন যে লক্ষ চাকরি কোটি নেই, টাকা দেশে ছিল। বেকারত্ব বেড়ে চলেছে এবং বারবার ওই এই দেশাত্মবোধ দিয়ে ভোট হবে না। দেখুন, সিপিএম আর তৃণমূল টাকার এপিট অপিট। সিপিএম এতদিন শুধু বিজেপিকে বলে আসতো সাম্প্রদায়িক সাম্প্রদায়িক করে সারা ভারতবর্ষ থেকে মুছে গেছে, তৃণমূলও মুছে যাচ্ছে। তার কারণ এরা মিথ্যা লোকে বলছে। ভারতবর্ষ আজকে উন্নতি করছে, সারা ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে। হ্যাঁ, বেকারত্ব পশ্চিমবঙ্গে আছে, কিন্তু পশ্চিমবঙ্গে মৃত্যুঞ্জয় বাবু, শিক্ষিত দুর্নীতির ছেলেরা যে অভিযোগ আপনারা আজকে বারবার প্রায় করেন 2 বছর তৃণমূলের ধরে বসে বিরুদ্ধে, রয়েছে। সেই দুর্নীতিতে অভিযোগ নিয়ে একাধিক ভোট হয়েছে, তাতে তো বিজেপি পরাস্ত হয়েছে, তৃণমূলের জয় জয়কার। রাজ্যে একাধিক পুরসভার ভোট, পঞ্চায়েত নির্বাচন, ইভেন বিধানসভা কোথায় নির্বাচন। পরাস্ত হয়েছে? 21-এর আগে শুনুন, 21-এর আগে আমাদের 2টো মাত্র বিধানসভা সিট ছিল। 21-এর পর আমরা 77 হয়েছি। আপনারা তো এটাকে পরাস্ত 200টা বলবেন বিধানসভার আপনি? টার্গেট ছিল, সেখানে 77, সারা এখনো কমে ভারতবর্ষের কমে রেকর্ড। কতগুলো এসছে আপনি বলতে পারবেন না? কতগুলো বিধানসভা রয়েছে এখন? আপনাদের টার্গেট ছিল আরে 200 সব 200 চলে বিধানসভা। গেছে, তাদের কিন্তু মানুষ তো ম্যান্ডেট ইসবার দিয়েছে। 200 পার ছিল, না, মানুষ তো 200 ম্যান্ডেট তো পার দিয়েছে, হয়নি, 100 77টা। হয়নি। 2,28,00,000 লোক ভোট দিয়েছে। 2,28,00,000 লোক আপনিও জানেন, মানুষ আপনিও বিজেপিকে জানেন ভোট মৃত্যুঞ্জয় দিয়েছে, বাবু, আমাদের 2014 বিরোধী সালে আসনে বসিয়েছে। নরেন্দ্র মোদী বা বিজেপি কত শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় এসেছিল, তাই না? সুকেশ বাবু কি বলবেন? সুকেশ বাবু, এই যে কোথাও গিয়ে অর্জুন সিং এবং সোমনাথ ধরুন, শ্যামের মধ্যে যে বিজেপি দ্বন্দ্ব, ক্ষমতায় টিকে আছে শুধুমাত্র ভোট ভাগাভাগি অঙ্ক করে, ভোট ভাগাভাগি জাত পাতের নিরিখে রাজনীতি করে বিজেপি টিকে আছে। এবং এই বিজেপিকে বাংলার মানুষ কখনো মেনে নিতে চায় না। তার কারণ বাংলার মানুষ সেটা তো বিবেকানন্দ, স্বামীজি, বিজেপির রবীন্দ্রনাথ ইস্যু। ঠাকুরের কিন্তু আমি বলছি সুকেশ পথে বাবু, চলে, বিজেপি চলে মনুবাদী সুকেশ বাবু, আমি বলছি যে বিজেপি চলে, এই ব্যারাকপুর বলুন। কেন্দ্রে তো তৃণমূল নিজেদের দ্বন্দ্বে নিয়েই ব্যস্ত। তারা তো নিজেদের এই বিধায়ককে রাখবে না সাংসদকে সামলাবে, সেটাই এই কোন্দলেই তটস্থ হয়ে গেছে। তাহলে আদপে এই কেন্দ্রে জয়লাভ করতে গেলে যেটা লাগবে সেটা কি সম্ভব হবে? মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন একসাথে এখানে পথ হচ্ছে চলতে হবে। একটাই পোস্ট, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবে তার জন্য সমস্ত কর্মীরা জান প্রাণ দিয়ে লড়াই করবে। ঠিক আছে, এখানে এবছর 2000 যে সামনে 24-এ যে বিধানসভা নির্বাচন আসছে, লোকসভা নির্বাচন আসছে, সেই নির্বাচন দেখবেন বাংলার 42টার মধ্যে কটা বিজেপি পায় দূরবীন দিয়ে খুঁজতে হবে। বিজেপি বলছে এবং যারা 35টা যারা লক্ষ্য প্রার্থী তাদের। হয়েছেন, অনুপম হাজরার মতো তারাও সন্ন্যাস নিয়ে হিমালয় যাবেন। বিজেপি তো 35টা লক্ষ্য মাত্রায় রেখেছে। ওরা তো আপকি পার 200 পার বলেছিল না 2021 সালে। হালটা কি হয়েছে দেখেছেন তো? হালটা কি হচ্ছে, সবাই ওয়াশিং মেশিন নিয়ে দরবারে ঘুরছে। আর তৃণমূলের যারা বিক্ষিপ্ত কেউ আসো, চলে আসো, আমাদের ওয়াশিং মেশিনে দিই, টিকিট আমরা দেবো। এইভাবে তো চলছে, ওরা এইভাবে চলছে। একটা পার্টি তৈরি করতে গেলে তার একটা নিয়ম নীতি এবং একটা বিশ্বাসযোগ্যতা, একটা ভালো কর্মীদেরকে উঠে আসতে হয়। ওরা কোথায়? 18টা আমরা পেয়েছি, অল্পের আরে জন্য কয়েকটা পেয়েছি আমরা। কোথায় ওরা, কোথায়? আরে ওই রাম নাম নিয়ে কিচ্ছু লাভ হবে না। ওই রাম নাম নিয়ে আপনি যত রাম বলবেন, 2024-এ রাম নাম সত্য হয় বলে বাংলার মানুষ কাঁধে তুলে নিয়ে বিসর্জন দেবে, চিন্তা করবেন না। এবং বাংলায় 42টা লিখে রাখুন আজকে, কারণ ভারতবর্ষের যা পরিস্থিতি তৈরি করেছে আপনারা, ভারতবর্ষের যা পরিস্থিতি তৈরি করেছে, ওইসব কোথায় বালি বিক্রি, কোথায় সিন্ডিকেট, কোথায় চুরি, কোথায় চুরি হচ্ছে? চুরি তো আপনারা করছে, চুরি তো আপনারা করছে। আপনারা জানেন ভারতবর্ষের এক বছরে 20 লক্ষ কোটি টাকা ট্যাক্স ওঠে, কোথায় যায় উন্নয়নের টাকা? কোথায় হলো গ্রাম উন্নয়ন? কোথায় গেল স্মার্ট সিটি? কোথায় গেল স্মার্ট ভিলেজ? ভারতবর্ষের গরিব কোথায় দূরীকরণ হলো? মৃত্যুঞ্জয় বাবু, আপনাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ যেমন রয়েছে এবং এই ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী বাছাই নিয়েও একটা টালমাটাল পরিস্থিতি। আদপে কার হয়ে আপনারা লড়াই করবেন সেটাই তো ঠিক নেই। আমাদের কোনো মৃত্যুঞ্জয় বাবু, টালমাটাল পরিস্থিতি নেই।
না না, আমাদের কোনো টালমাটাল পরিস্থিতি নেই, আমাদের সংগঠন মজবুত আছে, সংগঠন যেটা বলবে আমরা সেটাই করব। আর ওনাকে বলুন যে বিভিন্ন গ্রামে যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা যে বাড়িগুলোতে নীল সাদা রং করেছিল, কান ধরিয়ে সেগুলোকে আবার প্রধানমন্ত্রীর নাম করানো হয়েছে, কান ধরিয়ে করতে হয়েছে, না হলে আমরা টাকা বন্ধ করে দিয়েছি। চুরি করে কি আর নিজের নাম কেনা যায়? বেশ, রং নিয়ে রংবাজি নয়, উন্নয়ন কোথায় আমাদের আছে অনুষ্ঠান দেখে নিন। আজকে এখানেই শেষ করতে প্রতিটা হবে। গ্রামে মৃত্যুঞ্জয় বাবু এবং সুকেশ বাবু, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আপনাদের দুজনকেই ধন্যবাদ। ধন্যবাদ আমাদের দর্শকদেরকেও যারা এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।